আমরা ছিলাম যে হাউ টু রিড সাইন্টিফিক পেপার। একটা সাইন্টিফিক পেপার পড়তে গেলে আমরা সেটা সাইন্টিফিক পেপার আমাদের রিসার্চ ইন্টারেস্ট অনুযায়ী কালেক্ট করার যে উপায়টা তোমরা আগে থেকে কিছু জানো বা আজকে কিছু দেখানোর চেষ্টা করলাম, এবং আই উইল ফাইন্ড সাম আদার রেফারেন্সেস ফর ফিউচার অ্যাজ ওয়েল। এখন একটা সাইন্টিফিক পেপার কে আমরা বলি হার্ট অফ দ্য কমিউনিটি, দ্যাট মিনস আমাদের যে সাইন্টিফিক বা সায়েন্স কমিউনিটি, এটা হার্ট বলা হয় বিকজ এটা এই পেপারটা অনুযায়ী আই মিন রিসার্চটা যেভাবে তৈরি হয় বা একটা রিসার্চ যেটা তৈরি করা হয় সেটা একটা নির্ধারিত স্পেসিফিক উপায় মেনে এই পেপারটা মাধ্যমে রিফ্লেক্ট করা হয়, এবং সেটা আরো পিয়ার রিভিউ থেকে শুরু করে আরো ভেরিফিকেশন প্রসেস পার করেই আলটিমেটলি সাইন্টিফিক পেপারটা পাবলিশড হয়, এবং যার কারণে এই পেপারটা ভবিষ্যতের জন্য প্রিজার্ভ করা যায় বা ভবিষ্যতে ব্যবহার করা যায়। দেখো, একটা গল্প বা উপন্যাসের কথা যদি বলি, একটা গল্প বা উপন্যাস বা কবিতা যাই হোক না কেন, এটা হচ্ছে একজন মানুষের মনের ভাব, ওনার একার একেবারেই একান্তের মনের ভাব, এটা তিনি তার মতো করে প্রকাশ করতে পারেন। কিন্তু একটা সাইন্টিফিক পেপার কখনোই তার নিজের ইচ্ছা মতো তিনি লিখতে পারেন না। কেউ মানে চাঁদকে রুটি, রুটিকে চাঁদ, এটা কেউ বলতে পারবেন না, যেটা একজন কবি পারবেন। যেটা আহ, বললাম একটু আগে, এই সাইন্টিফিক পেপার সমূহ পড়ার সময় উই হ্যাভ টু বি স্পিডি, উই হ্যাভ টু বি ইনসাইটফুল, আমাদের ওখান থেকে ইনসাইট নিতে হবে, এবং সেই ইনসাইটটা নিজের মধ্যে স্টোরও করতে হবে, এবং সেটার সাথে যথেষ্ট গতিময়তাও রাখতে হবে। আদারওয়াইজ যদি আমরা ইনসাইটফুল না হই, আমরা যদি স্পিডি না হই, আমরা পেপার পড়তে পড়তে এদিকে তোমরা মানে কিছু ক্লান্ত মানুষ দেখতে পাচ্ছ, এই মানুষদের মতো ক্লান্ত হয়ে যাবে। সাইন্টিফিক পেপার সমূহকে আমরা মেজরলি দুইটা উপায়ে বা দুইটা অংশে ভাগ করতে পারি। একটাকে আমরা বলছি রিভিউ আর্টিকেলস, আর একটাকে বলছি প্রাইমারি রিসার্চ আর্টিকেলস। প্রাইমারি রিসার্চ আর্টিকেল যেটা, এটাকে আমরা বলি অরিজিনাল আর্টিকেল। আর রিভিউ আর্টিকেলটা হচ্ছে অন্যের লেখা সমূহকে, হয়তো আরো 5 জন, 10 জন, 50 জন, 100 জন কোন একটা বিষয়ে লিখেছে, হয়তো পৃথিবীর বিভিন্ন অংশে, বিভিন্ন কমিউনিটিতে বা বিভিন্ন উপায়, বিভিন্ন মেথোডোলজিতে এই সমস্ত পেপার গুলোকে সাম আপ করে তিনি যদি আবার তার একটা রিভিউ পেপার লেখারও আবার আলাদা সাইন্টিফিক উপায় আছে, ওই ওই উপায় মেনটেন করে তিনি যদি পেপার তৈরি করেন বা আর্টিকেল তৈরি করেন, এটাকে আমরা বলছি রিভিউ আর্টিকেলস। তাহলে দুইটা ভাগে আমরা ভাগ করছি, একটাকে বলছি রিভিউ আর্টিকেলস, আর একটাকে বলছি প্রাইমারি রিসার্চ আর্টিকেলস। তো এই দুটার মধ্যে যদি আমরা আলাদা করতে চাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি রিভিউ পেপার গুলোর সাথে সাধারণত রিভিউ শব্দটা লেখাই থাকে, আর সার্টিফিকেট বা প্রাইমারি আর্টিকেলের সাথে অরিজিনাল আর্টিকেল অথবা অরিজিনাল রিসার্চ এই জাতীয় শব্দ সমূহ লেখা থাকে। যদি আমরা আলাদা করতে চাই বা আলাদা করে বুঝতে চাই, দুই ধরনের পেপারস এর পার্থক্য যেটা বোঝার বিষয়। এর বাইরেও আমাদের মেথডস বা মেথোডোলজি সমূহ যদি আমরা দেখতে চাই বা দেখতে পারি, তবে মূল কথা হচ্ছে যে আমরা রিভিউ বা অরিজিনাল যেটাই হোক না কেন, যদি আমার ইন্টারেস্টের সাথে মেলে, আমার ইন্টারেস্টের সাথে যায়, সেক্ষেত্রে আমরা যে কোনো ধরনের পেপারই আমরা পড়তে পারি বা রিভিউ করতে পারি, অথবা সেটা পড়ে সেটা থেকে আমরা জ্ঞান অর্জন করতে পারি। আর তার থেকে বড় কথা হলো, রিভিউ আর্টিকেল সমূহ ওই সাধারণত তৈরি করা হয় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। আহ, একটা নির্দিষ্ট বিষয়ে যতগুলো পেপার পাবলিকলি পাবলিশড হয়েছে, বিশেষ করে পিয়ার রিভিউড পেপারস, এই পেপারগুলো থেকে অর্জিত যে জ্ঞান, এই জ্ঞানের সামারি থেকেই তৈরি করা হয় রিভিউ আর্টিকেল। সুতরাং রিভিউ আর্টিকেল যদি থেকে থাকে কোনো একটা ফিল্ডে, যদি থেকে থাকে, বিশেষ করে রিভিউ আর্টিকেল মেডিকেল সাইডে বা মানে পিওর সায়েন্সে অনেক বেশি, আমাদের সোশ্যাল সায়েন্সে বা সোশ্যাল সায়েন্সের যে ফিল্ড আছে, এই ফিল্ডে রিভিউ আর্টিকেলের প্রচলনটা এখনো পর্যন্ত বেশ কম। তো যদি রিভিউ আর্টিকেল থেকে থাকে, সেক্ষেত্রে ওই নির্দিষ্ট বিষয়ে ওই নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা কিন্তু যত পেপার পাবলিশ হয়েছে তার একটা সম্মিলিত জ্ঞান আমরা একটা পেপার থেকে পেয়ে যাই। সুতরাং রিভিউ আর্টিকেল যদি থেকে থেকে থাকে, সেটা পড়াটা অধিকতর আহ, জ্ঞান আমাদেরকে দান করতে পারে ফ্রম অল আসপেক্টস। এর বাইরেও অনেক বিষয়াদি থাকতে পারে, যেগুলো থেকে আমরা সাইন্টিফিক এবং প্রাইমারি আর্টিকেলকে আলাদা করতে পারি। ওয়াই আমরা কেন পেপারগুলোকে পড়বো? টু ডু রিসার্চ, লার্ন টু ডু রিসার্চ, লার্ন টু থিঙ্ক ক্রিটিক্যালি অ্যাবাউট কোয়ালিটি অফ রিসার্চ পেপারস, অ্যান্ড টু গেইন পার্সপেক্টিভ কোনো একটা বিষয় সম্পর্কে যদি কোনো কিছু জানতে চাই। দেখো, আমরা যখন একটা পেপার পড়বো, শুধুমাত্র ওই পেপারের একটা
ইয়া কি বলে একটা নির্দিষ্ট বিষয়কে কিভাবে এক্সপ্লেন করা হয়েছে বা কিভাবে লেখা হয়েছে বা কি পাওয়া গেছে তাদের ফাইন্ডিংস, সেটাই যে আমরা সেখান থেকে জানবো সেটা তা না। একটা নির্দিষ্ট পেপারে যে যে পার্ট গুলো থাকে, ওই পার্ট গুলো কোন পার্টটা কিভাবে লিখতে হয়, তাদের লেখার ডিজাইন, তাদের সেন্টেন্স কনস্ট্রাকশন, তাদের মানে প্রেজেন্টেশন, ইচ এন্ড এভরিথিং কিন্তু আমরা একটা পেপার যখন দেখবো, দেখে দেখে পড়ে পড়ে আমরা শিখতে পারবো। সুতরাং একটা পেপার পড়ার থেকে লার্নিংটা কিন্তু ওয়ান ওয়ে না, ইন মেনি ওয়েজ আমরা লার্নিং পেতে পারি। সাধারণত একটা পেপারে তাহলে কি কি ধরনের পার্ট থেকে থাকে, আমরা একটা অ্যানাটমি দেখার একটু চেষ্টা করব। দেখো এখানে আহ, একটা ফ্লো চার্টের মাধ্যমে বোঝানো হয়েছে। টাইটেল, টাইটেলে কি থাকবে, খুব শর্ট, খুব সংক্ষেপে ওই বিষয়টা সম্পর্কে বা কোন বিষয়ে গবেষণা করা হচ্ছে সেই বিষয়টা বলা থাকবে। অ্যাবস্ট্রাক্টে থাকবে হোয়াই অ্যান্ড হোয়াই, কেন এই কাজটা করা হয়েছে, এর বাইরেও থাকে কি পাওয়া গেল, খুব সংক্ষেপে, খুবই সংক্ষেপে। এরপরে একটা ইন্ট্রোডাকশন পার্ট থাকে যেখানে হোয়েন, হুম, হোয়াই, হোয়াট অ্যান্ড হোয়াট এই জাতীয় বিষয়াদি এক্সপ্লানেশন থাকে। এখন এই যে হোয়াই বলতে ধরো এই কাজটা কেন করা হয়েছে, তার ইনোভেশন কি, কোন একটা নির্দিষ্ট জনসংখ্যার উপরে বা স্যাম্পলের উপরে করা হলে সেটা কেন করা হয়েছে, কি মেথোডোলজি, কোন একটা নির্দিষ্ট মেথোডোলজি ব্যবহার করা হয়ে থাকে সেটা কেন ব্যবহার করা হয়েছে, সেটা সুবিধা অসুবিধা কি, সেখান থেকে ফাইন্ডিংস কি, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু ইন্ট্রোডাকশন পার্টে খুব সংক্ষেপে আমরা লিখে থাকি বা লেখা দরকার। জি মোটামুটি যে স্যার। পার্টস গুলো আমরা আলোচনা করলাম, টাইটেল, অবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশন, এবং ইন্ট্রোডাকশনের পরে আরো বেশ কিছু পার্টস থাকে যেরকম মেথোডোলজিস, রেজাল্টস, ডিসকাশনস ইত্যাদি ইত্যাদি। এটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। এই পার্টস গুলো বা এই স্টেজ গুলো বা স্টেপ গুলোর মাধ্যমে আমরা একটা সাইন্টিফিক পেপারকে মোটামুটি একটা সিস্টেমেটিক উপায়ে প্রেজেন্ট করে থাকি। এটা হচ্ছে প্রেজেন্টেশনের উপায়। কিন্তু একটা সাইন্টিফিক কাজ করার যে উপায়টা, সেটারও নির্দিষ্ট উপায় আছে, সেগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করবো। আচ্ছা, তাহলে আমরা যখন একটা পেপার পড়বো, পেপার পড়ার সময় আমরা কি করব তাহলে? শুরুতে আমরা যেটা করব, ফার্স্ট রিড দ্য অ্যাবস্ট্রাক্ট ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড দ্য মেজর পয়েন্টস অফ দ্য ওয়ার্ক। আমি পেপারটা ওপেন করতে পারি আর না পারি, ডাউনলোড করতে পারি আর না পারি, অ্যাবস্ট্রাক্ট পর্যন্ত, টাইটেল এবং অ্যাবস্ট্রাক্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং সেখান থেকে একটা ভালো ইনসাইট আমি পাচ্ছি। এবং এটা জি ইচ্ছা স্যার। করলে খুব সহজে সেটা রেফারেন্সও কিন্তু আমি রাখতে পারছি। তো জি স্যার। সেক্ষেত্রে আমরা শুরুতে যেটা করবো, টাইটেল পড়বো, টাইটেল পড়ার পরে অ্যাবস্ট্রাক্ট পড়বো। অ্যাবস্ট্রাক্ট কি কি কাজ করে, অ্যাবস্ট্রাক্টে আমাদের কি উদ্দেশ্যে কাজটা করা হয়েছে বা ওই আর্টিকেলটা বা ওই রিসার্চটা করা হয়েছে, তার ফাইন্ডিংস কি, কি কি ধরনের মেথোডোলজি ব্যবহার করা হয়েছে, এটা সম্পর্কে খুব ব্রিফ আমরা আইডিয়া পেতে পারি বা পেয়ে যাই। এরপরে যদি আমাদের হাতে সময় থাকে অথবা অ্যাবস্ট্রাক্ট পড়ার পরে যদি আমরা বুঝতে পারি যে অ্যাবস্ট্রাক্ট পড়ে পেপারটাকে আমার যে কাঙ্ক্ষিত গবেষণা বা আমি যে ফিল্ডে কাজ করছি সেটার সাথে রিলেভেন্ট মনে হয়, দুনিয়া সবকিছু তো আমার পক্ষে পড়ে ফেলা সম্ভব নয়, যেটা আমার জন্য দরকার সেটাই আমি পড়বো। তো যদি রিলেভেন্ট মনে হয় দেন আমি হয়তো ইন্ট্রোডাকশন কিছুটা দেখতে পারি, প্রথম প্রথম ফেজে বা প্রথম রাউন্ডে কিছুটা আমি একটা একটা ওভারভিউ দিলাম, বা আমরা বলতে পারি স্কিম থ্রো। এরপরে যদি আরো বেশি রিলেভেন্ট মনে হয় সেক্ষেত্রে আমি হয়তো কনক্লুশন করতে পারি। এটা হচ্ছে, এটা কিন্তু ফার্স্ট রাউন্ড। একটা পেপার যে আমি একবারই পড়বো, একবার পড়লে জীবনে আর কোনোদিন পড়তে হবে না বিষয় তা নয়। হয়তো সেকেন্ড রাউন্ড আমি যখন পড়বো নিশ্চয়ই পেপারটা আরো বেশি জরুরি তখন আমার জন্য। তার এজন্য আমি সেকেন্ড রাউন্ড পড়তে আসছি, তখন হয়তো আরো ডিটেলস আমি হয়তো মেথোডোলজি কিভাবে লিখেছে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে পড়ার চেষ্টা করব। আমি হয়তো ডিসকাশন কিভাবে মানে রেজাল্টস গুলো পেয়েছে সেটা কিভাবে এক্সপ্লেন করেছে, সেটা ডিসকাস কিভাবে করেছে, এটা আরো বিস্তারিত আরো জুম ইন করে আমি হয়তো দেখার বা পড়ার চেষ্টা করব। ঠিক আছে কি? আহ জি স্যার। এটা হচ্ছে ফুল আইডিয়া যে আমি একটা পেপার কিভাবে পড়বো। অন্তত পক্ষে আমি বলছি যে ফার্স্ট রাউন্ড প্রথম আমি যখন পড়ছি তখন আমার টাইটেল এবং অ্যাবস্ট্রাক্ট ছাড়া কিছু করার দরকার নেই। টাইটেল যদি আমার কাছে ক্যাচি মনে হয় সেক্ষেত্রে আমি অ্যাবস্ট্রাক্ট পড়বো, নাহলে টাইটেল থেকে বাদ দিয়ে দেবো। আর যদি অ্যাবস্ট্রাক্ট পড়ে পেপারটা আমার জন্য ইউজফুল মনে হয় সেক্ষেত্রে ইন্ট্রোডাকশনটা আমি কিছুটা দেখবো এবং কনক্লুশনটা দেখবো। হ্যাঁ। আহ, আহ, এরপরে যদি মানে এটা আমার কাছে বেশি জরুরি মনে হয় আমি অবশ্যই সেই ব্যাপারটাকে কোনো না কোনো ফরম্যাটে আমি সেই উপায়েও বলে দেবো। কোনো না কোনো ফরম্যাটে আমাদের কাছে প্রিজার্ভ করবো, যেটাতে যাতে করে আমি ব্যাপারটাকে ভবিষ্যৎ রেফারেন্সের জন্য ব্যবহার করতে পারি। রেফারেন্স প্লাস আমার নিজের
মানে পড়া বা অন্য পেপার লেখা, সেটার জন্য আমি ব্যবহার করতে পারি। এটার জন্য এটা অবশ্যই আমি প্রিজার্ভ করবো। এরপরে সেকেন্ড রাউন্ডে যখন আমি পেপারটা আমার হাতে আসলো, হয়তো সেকেন্ড রাউন্ড হতে পারে, থার্ড রাউন্ড হতে পারে, ফোর্থ রাউন্ড হতে পারে, তো ওই সকল স্টেজে আমি পেপারটাকে আরো ডিটেলস, আরো পুঙ্খানুপুঙ্খভাবে দেখা বা বোঝার চেষ্টা করবো। হয়তো কোনো ক্ষেত্রে আমি এটা বোঝার চেষ্টা করছি যে একটা ইন্ট্রোডাকশন লেখা হচ্ছে একটা পেপারে, ইন্ট্রোডাকশনটা শুরু করতে হয় কিভাবে, ইন্ট্রোডাকশন লেখাটা শুরু করতে হয় কিভাবে, আহ, এটা ক্লোজিং দিতে হয় কিভাবে, সেটা বোঝার জন্য আমি হয়তো ওই পেপারটা লিখছি বা আবার সেকেন্ড রাউন্ডে পড়ছি। হতে পারে যে মেথোডোলজি, এই পেপারটা কি ধরনের মেথোডোলজি ব্যবহার করেছে, অন্য পেপার গুলো কিভাবে কি ধরনের মেথোডোলজি ব্যবহার করেছে, এই মেথোডোলজি গুলো কি কি এক্সপ্লেনেশন তারা দিয়েছে, সেটা জানার বা শেখার জন্য আমি হয়তো এটা পড়ছি, এই পেপারটা পড়ছি। দেন হয়তো মানে মেথোডোলজি কি আছে, এই মেথোডোলজি কিভাবে অ্যাপ্লাই করতে হবে, সেটা আমি হয়তো একটা পেপার থেকে কিছুটা বুঝতে পারলাম, আরেকটা পেপার থেকে হয়তো কিছুটা বুঝতে পারলাম। হ্যাঁ, এক পেপার থেকে সব পাবো এমনটা নাও হতে পারে। হয়তো আরো এক্সটার্নাল সোর্সেস থেকে সবকিছু যে আবার মানে আমার রিসার্চ পেপার থেকে পেয়ে যাবো সেটাও নয়, আরো অন্যান্য সোর্স আছে, সেই সোর্সেস থেকে আমরা পেয়ে যাব। হয়তো আরেকটা পেপার থেকে আমি জানতে পারছি যে মানে কোনো একটা ভেরিয়েবল আমি ব্যবহার করতে চাচ্ছি, সেটা ডাটা কোথা থেকে পাওয়া যাবে, অথবা সেটা ডাটা কিভাবে ক্যালকুলেট করা যাবে, ইত্যাদি ইত্যাদি প্রক্রিয়া আমি হয়তো নানা পেপার থেকে বা নানা উপায়ে আমি পেতে পারবো, যেটা আমি পেপারটাকে যখন আরো গভীরে যাব, আরো ডিটেইল পড়বো, তখন হয়তো এই বিষয়গুলো আমাদের চোখে ধরা পড়বে। ঠিক আছে। হাউ টু অ্যাপ্রোচ দ্য ইন্ট্রোডাকশন, যেটা বলছিলাম একটু আগে, যে কোনো একটা ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হয়, আলটিমেটলি সেটাও আমরা আমাদের পেপারগুলো যখন পড়বো তখন সেখান থেকে আমরা শিখবো। তারপরেও আমরা যদি লেখার একটা কি বলা যায়, একটা সিস্টেমেটিক ওয়ে বলি, সেই ওয়েটা আমরা একটু এখানে দেখানোর চেষ্টা করি। গ্র্যাব এ ব্ল্যাঙ্ক পিস অফ পেপার, টেক নোটস, ড্র ফিগার্স, ডিফাইন ভোকাবুলারি। যখন আমরা একটা পেপার পড়ছি, ইন্ট্রোডাকশন লিখছি বা কোনো একটা পেপার লিখছি, বিষয়টা কিন্তু তা না। যখন পেপার পড়ছি, সেটা পেপারটা পড়ার সময় একটা আলাদা কাগজে আলাদা খাতা হতে পারে, আলাদা নোটবুক হতে পারে, আলাদা সফটওয়্যার, নোট টেকিং এর জন্য আলাদা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার হতে পারে। এই সকল জায়গাতে আমরা আহ, আহ, কিছু কিছু বিষয় আমরা নোট নিয়ে রাখতে পারি, যে বিষয়গুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। কি কি বিষয় ইম্পর্টেন্ট সেটাও আমরা পরবর্তীতে আসবো। আচ্ছা, অ্যান্সার দিস কোয়েশ্চেন্স, কি কি কোয়েশ্চেন আমরা অ্যান্সার করতে পারি। হোয়াট ইজ দ্য হাইপোথেটিক্যাল হাইপোথিসিস বিং টেস্টেড, এই ব্যাপারে কি কি ধরনের হাইপোথিসিস টেস্ট করা হয়েছে। হোয়াট আর দ্য বেসিক কনক্লুশনস, দ্য ফাইন্ডিংসটা কি, কনক্লুশনটা কি। আহ, এর বাইরেও আমরা কি কি পড়তে পারি। এক্সামিন দ্য ফিগার, টেক নোটস, উইথ ইচ এক্সপেরিমেন্ট or figure you should be able to explain, কি কি মানে প্রত্যেকটা এক্সপেরিমেন্ট বা প্রত্যেকটা রেজাল্ট থেকে আমাদের জানা উচিত দ্য বেসিক প্রসিডিউর, দ্য কোয়েশ্চেন ইজ শর্ট টু অ্যান্সার, দ্য রেজাল্টস, দ্য কনক্লুশন এন্ড দ্য ক্রিটিসিজম। দেখো, একটা পেপার রিভিউ যখন আমরা করছি, বিশেষ করে রিভিউটা যখন লিখছি, লেখাটার কাজ কিন্তু রিভিউ না। মানে আমরা যদি শুধু একটা পেপার ধরেই যদি লিখে যাই, সেটাকেই শুধু রিভিউ বলি না। পেপারটাকে যখন ক্রিটিক্যালি রিভিউ করতে পারবো, ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে পারবো, সোজা কথা বলতে ক্রিটিসাইজ করতে পারবো, তখনই আমরা বলতে পারি উই আর রাইটিং অ্যাজ রিভিউ। হাউ টু রিড এ ডিসকাশন, কিভাবে আমরা ডিসকাশন করতে পারি, দ্যাট মিনস ওই পেপারের যে ডিসকাশন সমূহ আছে সেটা কিভাবে লিখতে পারি, ডিসকাশন কিভাবে লিখতে পারি। টেক নোটস এন্ড অ্যান্সার দিস কোয়েশ্চেন, কি কি নোট আমরা নিতে পারি। হোয়াট কনক্লুশনস ডু দ্য অথর্স ড্র, অথর্স কি কি কনক্লুশন পেলেন তাদের আউট অফ তাদের যে লেখা আছে বা রিসার্চ আছে সেখান থেকে। এর বাইরে অপিনিয়ন অথবা ইন্টারপ্রিটেশন, ডিসক্রাইব ফর ইয়োরসেলফ হোয়াই দিস ডেটা আর সিগনিফিকেন্ট, মানে আমার জন্য বা যিনি রিসার্চার যিনি করছেন তার জন্য কেন এটা সিগনিফিকেন্ট, এই 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 রিসার্চ বা যে পেপারটা তার বডি অফ নলেজে কোনো ধরনের ইনক্রিমেন্ট ঘটাচ্ছে কিনা, অর্থাৎ তার তার জ্ঞানের সমৃদ্ধি করছেন কিনা, এটাই জানা দরকার। যদি কোনো পেপার পড়ে যিনি পড়ছেন রিডার, তিনি বুঝতে পারেন যে পেপার পড়াটা আমার জন্য ভালো হলো, তার মানেই তো এটা তার জন্য ভ্যালুয়েবল, তাই না। জি স্যার। তো এই পর্যন্ত যখন আমরা আলোচনা করছি, দ্যাট মিনস যখন আমরা ডিসকাশন একটা পেপারে ডিসকাশন করছি, এর আগে ইন্ট্রোডাকশন করলাম, কনক্লুশন করলাম, ইত্যাদি ইত্যাদি, এগুলো পড়তে পড়তে আমরা মোটামুটি টায়ার্ড হয়ে যাব। কিন্তু এই টায়ার্ড হওয়ার পরে মানে একটা কমন ফেনোমেনা হচ্ছে পেপার পড়া বাদ দিয়ে দেওয়া, ছেড়ে দেওয়া। কিন্তু সেটা করলেও চলবে না, বিকজ উই হ্যাভ টু উই হ্যাভ টু কন্টিনিউ ইট, আমাদেরকে এটা কন্টিনিউ করতে হবে আপ টু ফাইন্ড এ গুড রেজাল্ট, তাই না। আমাদের এই সমস্ত যে আমাদের যে উদ্দেশ্য, মূল যে আমার সাইন্টিফিক আমার যে পেপার লেখা, সেটার যে উদ্দেশ্য, সেটাকে তো আমাকে সফল করতে হবে, এবং সেটার জন্য আমাকে এনার্জি সেভ করতে হবে। কিভাবে আমরা হয়তো ওই পেপারটা
মানে যে পর্যন্ত পড়েছি এই পর্যন্ত পড়ে আমরা স্টপ রাখি এবং এটা মনে রাখার চেষ্টা করব বা নোট রাখার চেষ্টা করব যে এই পেপারটা আমার জন্য কেন ইম্পর্টেন্ট। যখন ভবিষ্যতে আরো রিলেভেন্ট ইস্যুস আসবে তখন আবার সেকেন্ড রাউন্ডে সে পেপারটা আবার আমরা পড়বো। তবে এখান থেকে আমাদের কি কি রিফ্লেকশন বা কি কি বিষয় আমাদের মাথায় রাখতে হবে বা নোট রাখতে হবে? ডু ইউ এগ্রি উইথ দ্য অথর্স rationale for setting up the experiments as they did? তারা যদি কোনো এক্সপেরিমেন্ট করে থাকেন বা কোনো এক্সপেরিমেন্ট বলতে তারা অ্যানালাইসিস বা এক্সপেরিমেন্ট যেটা পাই আমরা, এটা যদি করে থাকেন আমি কি তার সাথে এগ্রি করছি কিনা। হয়তো এর প্রায়র নলেজ নাই বা থাকে না, যার কারণে হয়তো আহ আহ মানে যিনি যে পেপারটা আমি পড়ছি তার সাথে এগ্রি করবো করবো না এই প্রশ্নে হয়তো আমাদের যাওয়ার সুযোগটা কম থাকে। তো আপাতত তার মানে হয়তো দ্বিতীয় পেপার, তৃতীয় পেপার, চতুর্থ পেপার যখন আমরা পড়বো তখন হয়তো আমাদের কিছুটা মানে আমাদের বোধোদয় হবে, যার কারণে আমরা এই চিন্তাটা করতে পারবো যে আগের পেপারের সাথে পরের পেপারটা আগের পেপারের যে জ্ঞান সেটার সাথে পরের পেপারটা এগ্রি করছে কিনা। হয়তো কোনো কোনো ক্ষেত্রে কনফ্লিক্ট করতে পারে, হয়তো যদি মানে এরকমও হতে পারে যে কোনো কোনো ক্ষেত্রে আমরা বলি যে ভেরিয়েবল এ কজেস বি, কিন্তু আরেকটা পেপার বলছে ভেরিয়েবল এ ডাজন্ট কজ বি। বুঝতে পারছি, এরকমটা হতেও পারে। সেই সেই ডিসএগ্রিমেন্টটা কেন সেই বিষয়েও নোটও আমাদের রাখতে হবে। Did they perform the experiments appropriately? তারা কি সিস্টেমেটিক উপায় মেনে এক্সপেরিমেন্টটা করেছে কিনা? What are the where there are enough experiment to support their major finding? দেখো অনেক সময় আমরা কি করি, আমরা হয়তো একটা এক্সপেরিমেন্ট করেই ছেড়ে দিই। আমরা আরো কিছু বিষয় মাথায় বা নজর দেওয়ার চেষ্টা করব। ডু ইউ সি ট্রেন্ডস অর প্যাটার্নস ইন দেয়ার ডেটা? কোনো ধরনের প্যাটার্ন আছে কিনা, ট্রেন্ড আছে কিনা। দ্যাট মিনস প্যাটার্ন এবং ট্রেন্ড থাকলে সে ডেটাটা অনেক ক্ষেত্রে নন স্টেশনারি হয়ে যায় বা মানে স্টেশনারি প্রবলেম অ্যারাইজ করতে পারে। সেক্ষেত্রে আমরা অন্য ধরনের ট্রিটমেন্টে যেতে পারি ডেটার বা চিকিৎসা করতে পারি, সেইগুলো আমরা বিবেচনা করার চেষ্টা করব। এর বাইরেও একটা ডেটা যেহেতু আমাদের সোশ্যাল সায়েন্সের বা ইকোনমিক ডেটা মানে ট্রিটমেন্টের আরো নানা উপায় আছে যেটা আমরা ধীরে ধীরে দেখার চেষ্টা করব। ডু ইউ এগ্রি উইথ দ্য অথর্স কনক্লুশন? তাদের কনক্লুশনের সাথে এগ্রি করি কিনা? দ্যাট হোয়াট ফার্দার কোশ্চেন্স ডু ইউ হ্যাভ এন্ড হোয়াট মাইট ইউ সাজেস্ট দে ডু নেক্সট? এই যে পরিপ্রেক্ষিত, এই পরিপ্রেক্ষিত সমূহে আমরা আমাদের নোট সমূহকে রেখে দিতে পারি, যাতে করে এখান দেখো এই যে পেপার গুলো পড়ছি, দেখো এটা লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট মাইট ইউ সাজেস্ট দে ডু নেক্সট? তারা তাদের পরবর্তীতে কি করা উচিত বলে তুমি মনে করো? এটাই কিন্তু আমার জন্য রিসার্চ গ্যাপ আকারে কাজ করবে। বুঝতে পারছো? এখন এটা তো ওই অথর যিনি আছে, যদি এখানে দে হিসেবে লেখা হয়েছে, আমি তো আর ওই অথরকে খুঁজে বের করে তাকে বলতে যাচ্ছি না, তাই না? আমি নোট ডাউন করলাম, আলটিমেটলি এটাই আমার রিসার্চ গ্যাপ ফর মাই নেক্সট ওয়ার্ক। বুঝতে পারছি? এভাবে করে রিসার্চ গ্যাপ খুঁজে বের করতে হয় বা খুঁজে পাওয়া যায়। তো অন্য একটা বললাম, হয়তো রিসার্চ গ্যাপেরও আলোচনা আমাদের সামনে আসবে। তো এর বাইরেও আমরা যদি পেপার পড়ার ক্ষেত্রে যদি বলি, উই হ্যাভ টু স্ট্রাগল উইথ দ্য পেপার। অনেক ক্ষেত্রে পেপার নিয়ে আমাদেরকে স্ট্রাগল করতে হয়। স্ট্রাগল বলতে কি, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে পেপার পড়ার সময় আমাদের কনসেন্ট্রেশন রাখাটা খুব মুশকিল হয়ে যায়। কয়েকটা আসপেক্ট থেকে যদি বলি, তো সেক্ষেত্রে আমাদের মানে অ্যাক্টিভ রিডিংটা খুব জরুরি। অ্যাক্টিভ রিডিং কেমন? মানে যেটাকে আমরা বাংলায় বা খুব সহজভাবে যদি বলি, মনোযোগের সাথে পড়া। এখন ধরো ওই যে অনেকে পড়ে না যে আজ মঙ্গলবার কাল বুধবার, আজ মঙ্গলবার কাল বুধবার, কাল বুধবার আজ মঙ্গলবার, পড়ে যাচ্ছে। বুঝতে পারছো? এটা কি প্যাসিভ রিডিং। এটা আলটিমেটলি কোনো মানে তোমার এই যে ক্লাস 10 এর পড়া বলো, বিবিএ এর পড়া বলো, আর ওই রিসার্চ পেপার বলো, কোনো ক্ষেত্রেই এটা কোনো কাজে আসে না। তো তাহলে কোনটা কাজে আসে? অ্যাক্টিভ রিডিং। মাইন্ডকে অ্যাক্টিভ রেখে তুমি যদি 2টা সেন্টেন্স 2টা মিনিট 20টা মিনিট তুমি যদি কাজ করো, ওইটা তোমার জন্য এনাফ রাদার দেন 2 ঘন্টা 20 ঘন্টা। বুঝতে পারছো কি? জি স্যার। এক্ষেত্রে একটা ভালো উপায় হচ্ছে একটু হালকা সাউন্ড দিয়ে পড়া। হালকা সাউন্ড মানে খুব বেশি লাউডও না, আবার একেবারে সাইলেন্টও না, এরকম একটা হালকা সাউন্ড দিয়ে পড়া অনেক ক্ষেত্রে বা অনেকের ক্ষেত্রে এটা কাজ করে। তবে সবার ক্ষেত্রে একই রকম হবে বিষয়টা তা নয়। আবার সব সময় যে একই রকম হবে, আজকে কাজ করলো কালকে কাজ করলো না, হতেই পারে। এর বাইরে বলা যেতে পারে ইউজ হাইলাইটার, আন্ডারলাইন টেক্সট, scribble comments or কোয়েশ্চেন্স অন ইট, মেক নোটস। তো দেখো এখানে বিষয় হচ্ছে যে এই নোটগুলো রাখার ক্ষেত্রে আমরা যদি পেপারগুলোকে প্রিন্ট করে পড়ি, আমরা এই কাজগুলো করতে পারি। এর বাইরেও এখন নানা সফটওয়্যার তৈরি হয়েছে, আমরা সফটওয়্যারের মাধ্যমে আমরা কম্পিউটারেই
পেপার গুলোকে ওই যে হাইলাইট করা, আন্ডারলাইন করা, কমেন্ট রাখা, এই জাতীয় কাজগুলো আমরা করতে পারি। যেমন খুব সহজ বা সহজলভ্য একটা ইয়া হচ্ছে ফক্সিট রিডার, যেটার মাধ্যমে আমরা পিডিএফ ফাইলগুলোকে ওপেন করতে পারি, এটাতে কমেন্ট করতে পারি, নোট রাখতে পারি, কোশ্চেন লিখতে পারি, এ জাতীয় মানে অনেক কাজই আমরা করতে পারি। একটু লিখে রাখতে পারো। সফটওয়্যারটার নাম হচ্ছে ফক্সিট রিডার। জি স্যার। ফার্স্ট ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, রিড অ্যান্ড রিরিড, পড়ো এবং আবারও পড়ো, স্পার্লিং অন দ্য সেন্টার পয়েন্টস, যে মূল যে পয়েন্ট বা কি পয়েন্টস, এগুলোকে কেন্দ্র করে আবারও বিষয়গুলোকে পড়া কন্টিনিউ করা উচিত। Get into questions asking mode, question asking mode, that means যে বিষয়টা তুমি পড়ছো সেটাই নিজের কাছে আবার জানতে চাও, বোঝার চেষ্টা করো, যেটা দ্যাট মিন্স এটাকে আমরা অন্যভাবে বলতে পারি সেই অ্যাক্টিভ রিডিং এরই অংশ। যে আমাদের কখনো কখনো পেপারের টেক্সট যেটা আছে, টেক্সটের বাইরেও হয়তো আমাদেরকে যেতে হয় বা চিন্তা করতে হয়। আহ, আহ, কখনো কখনো যে টেক্সট আমি পড়ছি ওই পেপারে, সেটা সম্পর্কে হয়তো আমি নাও জানতে পারি, নাও চিনতে পারি। সেটার এক্সপ্লেনেশন আমাকে বিভিন্ন সোর্স থেকে নিতে হতে পারে, ইন্টারনেট, ডিকশনারি, আদার অন্যান্য যে সোর্সেস গুলো আছে, উইকিপিডিয়া থেকে শুরু করে অন্যান্য। এর বাইরেও একটা বিষয় হচ্ছে আমরা আমাদের যে সার্কেল, আমাদের বন্ধু বান্ধব বা তোমরা যারা একসাথে কাজ করছো, যারা একসাথে রিসার্চ করছো, তাদের মধ্যে একটা বিষয়টা ডিসকাস হতে পারে। এর বাইরে বিভিন্ন সময় বিভিন্ন কনফারেন্সে যায় মানুষ। এটার কারণটাই হচ্ছে যে কোনো একটা ফাইন্ডিংস বা কোনো একটা বিষয় নিয়ে সে জায়গাতে প্রেজেন্ট করা এবং সেখানে আলোচনা করা, যেটার মাধ্যমে অনেক নলেজ গেইন এবং নেটওয়ার্কিং তৈরি হতে পারে। এর বাইরেও আমাদের অনলাইনেও নানা ধরনের কমিউনিটি আছে, যেটার মাধ্যমে আমরা যেখানে শেয়ারিং এর মাধ্যমে আমরা অনেক সমাধানের আমরা অনেক সমস্যার সমাধান খুঁজে পেতে পারি বা আমাদের আইডিয়া সমূহকে শেয়ার করতে পারি। অনেকে যারা বলে যে রিসার্চ আইডিয়া শেয়ার করা মানে হচ্ছে রিসার্চ আইডিয়াকে হারিয়ে ফেলা, বিষয়টা সবসময় কিন্তু তা নয়, বরং আমার ভুলকে শুধরানোর একটা বড় সুযোগও হতে পারে শেয়ারিং এর মাধ্যমে। দেন ডোন্ট গিভ ইউরসেলফ ভেরি মাচ টাইম, কখনো খুব বেশি সময় দেওয়া উচিত না এই রিডিং এর জন্য। ধরো তুমি একটা কোনো কাজ করছো, তোমাদের তো এখন বড় কাজ হচ্ছে বিসিএস এর পড়া, তাই না? তো যখন বিসিএস এর পড়া তুমি পড়বা, ফর এক্সাম্পল তুমি সেট করে রাখছো দুপুর 3টার সময় থেকে তুমি পড়াশোনা করবা, 3টা বাজার 20 মিনিট আগে তুমি একটা নতুন পেপার ধরবা, কারণ এই কাজটা হতো তোমাকে সাইড বাই সাইড করতে হচ্ছে। 3টা বাজার 20 মিনিট আগে যদি তুমি ধরো, তাহলে তোমার মাথায় থাকবে 20 মিনিটের মধ্যে, আমার কাছে 20 মিনিট আছে, 20 মিনিটের মধ্যে এই পেপারের ইনসাইট এবং নোট আমাকে নিতে হবে। ক্লিয়ার? তাহলে তোমার এই 20 মিনিট সময়ের মধ্যে চেষ্টা করবে অ্যাক্টিভ রিডিং এর মাধ্যমে ওই পেপারের ইনসাইট নিবা। দেন তুমি 1 ঘন্টা আবার বিসিএস করো, এবারে তুমি আর একটু ব্রেক নিলা, ব্রেক নিয়ে আবার 20 মিনিটের জন্য 10 মিনিটের জন্য আর একটা পেপার ধরলা। বুঝতে পারছো? উদাহরণ হিসেবে বললাম। আর এর বাইরে there are some ground rules, try to understand, don't be afraid to ask, be constructive, be polite, don't be afraid to criticize। কারণ ক্রিটিসাইজটা শুধু মুখে মুখে না, আমরা অনেকে যেটা করি মুখে মুখে ক্রিটিসাইজ করি, কাজের জায়গাতে করি না। রিসার্চ ওয়ার্ল্ডে যত বেশি, যত কনস্ট্রাকটিভলি, যত বলা যেতে পারে যত ক্লিয়ার ভাবে তুমি ক্রিটিসাইজ করতে পারবে লিখিত ভাবে, তত বেশি তোমার পেপারটাকে অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনা বেশি। বুঝতে পারছি? তাহলে এই যে কথাগুলো বললাম, এই কথাগুলোর প্রেক্ষিতে আমরা বলতে পারি যে একটা নোট টেকিং এর উপায় হতে পারে এটা, যে কি কি বিষয়ে আমরা নোট রাখবো। যেরকম একটা কমপ্লিট সাইটেশন আমরা রাখতে পারি, সাইটেশনের জন্য আমরা বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করতে পারি। সফটওয়্যার আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, যদি তোমরা অলরেডি জেনে থাকো, ভেরি গুড। যদি ওয়েব অ্যাক্সেস দরকার পড়ে সেটা আমরা রাখতে পারি ফর ফিউচার রেফারেন্স, যাতে করে আমরা খুঁজে বের করতে পারি। এর বাইরে কিওয়ার্ডস, জেনারেল সাবজেক্ট কি আছে আমাদের টাইটেলে বা আমাদের ওই পেপারটাতে, জেনারেল সাবজেক্ট কি আছে, স্পেসিফিক সাবজেক্ট কি আছে, হাইপোথিসিস কি ব্যবহার করা হয়েছে, মেথোডোলজি কি ব্যবহার করা হয়েছে, রেজাল্টস কি আসছে, সামারি অফ কি পয়েন্টস, দেন সিগনিফিকেন্স অফ দ্য ফিল্ড, ইম্পর্টেন্ট ফিগার্স অর টেবলস, এবং এর বাইরেও যদি অন্যান্য কোনো কমেন্ট থাকে সেই বিষয়টা আমরা লিখে রাখতে পারি। তো অনেক ক্ষেত্রে এরকম ভাবে যদি যে ফরম্যাটে তোমরা দেখতে পাচ্ছ, এই ফরম্যাটে যদি আমরা মানে এই নোটটা রাখার চেষ্টা করি, তাহলে দেখা যায় যে এক একটা পেপারের জন্য নোট রাখতে এক একটা মানে এক একটা কাগজ দরকার। কাগজ ইংরেজিও পেপার, আমরা আসলে সায়েন্টিফিক আর্টিকেল গুলোকে অন্যভাবে পেপার বলে থাকি আর কি। তো এখন এটা তো আসলে অনেক বেশি ভলিউমের কাগজ আমাদের কাছে জমিয়ে ফেলবে। আমরা যেটা করতে পারি যে এই যে কন্টেন্ট গুলো এখানে আছে, মোটামুটি এই ধরনের কন্টেন্ট সমূহ নিয়ে আমরা একটা এক্সেল ফাইল বা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল তৈরি করতে পারি, এবং যেখানে আমরা এই নোটগুলোকে রেখে দিতে পারি।
আমি আমার একটা এক্সেল ফাইল বা এই জাতীয় ইয়া মানে নোট রাখার উপায় আমি তোমাদেরকে দেখাবো পরবর্তীতে। আহ, আজকে আর হয়তো সেটা পারা যাবে না। এর এর বাইরে আহ, আমি একটু দেখানোর চেষ্টা করছি যে একটা 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 পেপারের একটা স্যাম্পল একটু দেখানোর চেষ্টা করছি। তোমরা হয়তো এর আগেও পেপার সমূহ দেখেছো, তারপরে দেখাচ্ছি। এর পরেও বিভিন্ন সময়ে ক্লাসে বিভিন্ন বিষয় উপস্থাপনের জন্য হয়তো আমি পেপার গুলোকেও দেখানোর চেষ্টা করবো। সেটা একটা পাবলিশ পেপার যেটা মোটামুটি এই ফরম্যাটে হয়ে থাকে। এটা ফ্রন্ট পেজটাই শুধু দেখানো হয়েছে, এর পরবর্তীতে দেখানোর চেষ্টা করবো। এখন এই পেপারটা যখন আমি পড়ছি, আমি কিন্তু একটু আগে বলেছি একটা কথা, যে প্রত্যেকটা মানুষ কিন্তু নিজের চোখ দিয়ে দুনিয়া দেখে। দ্যাট মিনস তার নিজের মতো করে ভাবে, নিজের মতো করে চিন্তা করে। তো দেখো, এখানে একটা বিষয় আছে, এই যে একটা ছবি এখানে আছে, ছবিটা কিসের ছবি বলো তো? ছবিটা কিসের ছবি? কেউ হয়তো এটা তো বলবে একটা। হ্যাঁ বলো। প্রাণীর ছবি মনে হয়। হ্যাঁ, কিসের প্রাণী? হ্যাঁ, কি প্রাণী? প্রাণীটার নাম কি? স্যার, পাখি জাতীয় কিছু হতে পারে মনে হচ্ছে স্যার। ছবি স্যার, এটা হইতে কি পারে। স্যার বিলুপ্ত একটু হয়ে গেছে মানে স্যার? একটু নিজের কষ্ট। ব্রেইনের আশেপাশে যাওয়ার চেষ্টা করো। লেখা আছে পাশে। ডাক রেবিট। ডাক রেবিট, এটা একদিক থেকে দেখলে মনে হয় ডাক, আরেক দিক থেকে দেখলে মনে হয় রেবিট। বুঝতে জি পারছো? স্যার। জি এখন স্যার। বিষয়টা হচ্ছে যে তুমি যখন একটা পেপার পড়ছো, তুমি এটা তোমার লেখার দরকার নাই যে ওই পেপারটাতে কি লেখা আছে। তোমার কাছে কি মনে হচ্ছে পেপারটা পড়ে, তোমার অবজারভেশন কি পেপারটা পড়ে, সেটাই তুমি লিখবা। এটাই তোমার পেপার রিডিং, এটাই তোমার একটা পেপার রিভিউ। বুঝতে পারছো কি? স্যার। এর বাইরে আরো কিছু বিষয় আছে, যে এখান থেকে তোমরা একটু জি স্যার। স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই 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 রেফারেন্স গুলো তোমরা একটু দেখতে পারো, যেখানে একটা সাইন্টিফিক পেপার কিভাবে ইফেক্টিভলি পড়া যায় সেই বিষয়ে বিভিন্ন বর্ণনা আছে। তাহলে আজকে আমরা দেখলাম যে হাউ টু, মূলত দেখলাম যে, যদিও আরো নানা বিষয়ে আলোচনা হয়েছে, মূলত যেটা দেখলাম যে হাউ টু রিড এ সাইন্টিফিক পেপার। ঠিক আছে? তো রিডিংটা হচ্ছে আমাদের প্রাইমারি প্রয়োজন। এরপরে আমাদের যেটা একটা বিষয় প্রয়োজন হবে, সেটা হচ্ছে আমরা কোন বিষয়ে পড়ব, কোন বিষয়ে আমি গবেষণাটা করব। আমরা যেটা করব এখন, গুগল স্কলার অথবা অন্য যে কোনো ডেটাবেস ব্যবহার করে আমাদের নিজের নিজের ইন্টারেস্ট অনুযায়ী, রিসার্চ পেপার এভাবে খুঁজে বের করে দুই একটা পেপার, বেশি না, 2 থেকে 3টা পেপার আমরা একটু পড়ার চেষ্টা করব।